হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রেডক্সের দ্বিতীয় ক্লাস। আগের দিন আমরা রেডক্সের ক্লাস করেছি, সেখানে জারণ সংখ্যাগুলো বের করেছি। সবাই কাজগুলো করেছো এবং খুব ভালো লেগেছে, সহজ লেগেছে খুব। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আবার জারণ সংখ্যাই করব, কিন্তু একটু অন্যভাবে। অন্যভাবে মানে জারণ সংখ্যা আমরা আগের দিন 6টা রুলের সাহায্যে করেছি। আজকে অণুর যে গঠন অর্থাৎ স্ট্রাকচার দেওয়া থাকবে, সেই স্ট্রাকচার থেকে কি করে আমরা জারণ সংখ্যা বের করব। এটাও খুব সহজ লাগবে তোমাদের, তবে আগের দিনের থেকে একটু আলাদা। এটা অনেকটা মেন্টাল ক্যালকুলেশনের উপর নির্ভর করবে, অর্থাৎ মনে মনে বা মুখে মুখে ক্যালকুলেশন করেই তোমাদেরকে বসাতে হবে। তবে তার আগে আমরা কিছু নিয়ম আছে, সেগুলো একটু জেনে নেব। হেডিংটা দেখবে, অক্সিডেশন নাম্বার ফ্রম স্ট্রাকচার অফ দ্য মলিকুল, অর্থাৎ অণুর গঠন তোমাকে দেওয়া থাকবে অথবা অণুর গঠন তোমাকে জানতে হবে। সেখান থেকে তোমরা কি করে জারণ সংখ্যা নির্ণয় করবে। প্রথমে কিছু টিপস দিয়েছো, ওটা একটু ভালো করে পড়ে নাও। দ্য বন্ড বিটুইন সেম টাইপ অফ অ্যাটম, সেম টাইপ মানে কোন দিক দিয়ে সেম টাইপ, ব্র্যাকেটে লেখা আছে, দ্যাট ইজ উইথ সেম ইলেকট্রোনেগেটিভিটি, মানে তড়িৎ ঋণাত্মকতা সমান হতে হবে। এই রকম বন্ডগুলোকে আমরা নন পোলার বন্ড ধরবো। ইজ টেকেন এজ নন পোলার বন্ড, দ্যাট ইজ দ্য চার্জ অফ ইচ অ্যাটম উইথ সেম ইলেকট্রোনেগেটিভিটি ইজ টেকেন এজ জিরো। অর্থাৎ যখন দুটো পরমাণু যাদের তড়িৎ ঋণাত্মকতা সেম, তারা যদি বন্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে প্রত্যেকটা পরমাণুর চার্জ শূন্য ধরা হবে। একটা উদাহরণ দিই, নাহলে ভালো বুঝতে পারবে না। যেমন ধরো HCl, HCl-এ আমরা জানি ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক হয়। অর্থাৎ ক্লোরিন বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে বেশি করে টেনে নেয়। তড়িৎ ঋণাত্মকতা সবাই জানো নিশ্চয়। বন্ধনের ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আমরা জানি হাইড্রোজেন ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, সেই জন্য ক্লোরিন ইলেকট্রন জোড়টা নিজের দিকে টেনে নিয়েছে, ওর চারদিকে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে, দেখো ওই জন্য ওর মাথায় ডেল্টা মাইনাস। ও টেনে নিয়েছে বলে হাইড্রোজেনের কম হয়েছে, হাইড্রোজেনের ডেল্টা প্লাস। অর্থাৎ এরকম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেই প্লাস মাইনাস চার্জ তৈরি হয়, এবং প্লাস মাইনাস দুটো পোল তৈরি হল, একটা প্লাস পোল একটা মাইনাস পোল। সেই জন্য এগুলোকে বলা হয় পোলার, অর্থাৎ দ্বিমেরু, দুটো মেরু হলো। যাদেরই মধ্যে এরকম চার্জের সেপারেশন হবে তাদেরকে বলবো পোলার। আর যদি চার্জ সেপারেশন না হয় তাহলে তাদেরকে নন পোলার। যেমন ধরো হাইড্রোজেন, এইচ বন্ড এইচ, দুজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, কেউ টানবে না, সেই জন্য এটা নন পোলার। যদিও পরবর্তীকালে রিসেন্ট যে গবেষণা হয়েছে তাতে জানা গেছে যে হাইড্রোজেনের মধ্যে সামান্য আয়নিক ক্যারেক্টার আছে। কী কারণে সেগুলো তোমরা পরে পড়বে। 4% এর মধ্যে আয়নিক ক্যারেক্টার আছে, কিন্তু আমরা সেগুলো এখন ধরবো না, এখন এটাকে আমরা নন পোলারই ধরবো। আরও দেখো, এইরকম কার্বন কার্বন যদি বন্ড হয়, যে কোনো কার্বন কার্বন কেন হবে, যে কোনো একই পরমাণুর বন্ড থাকলে তাদের প্রত্যেকে তড়িৎ ঋণাত্মকতা সেম বলে প্রত্যেকে চার্জ মাথায় থাকবে না, সমস্ত জিরো জিরো হবে। আলাদা অ্যাটম হলে হতে পারে, যেমন ধর কার্বন সালফার, দুজনের তড়িৎ ঋণাত্মকতা সেম হয়, ওই জন্য ওখানেও কিন্তু ওদের চার্জ শূন্য হয়েছে। এবার এই জিনিসগুলোকে আমরা উদাহরণের মধ্যে দেখব ডিটেলসভাবে। দেখো, প্রথমে যে উদাহরণটা নেব আমরা, 1 নম্বর উদাহরণ। এটা হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনে দেখো আমি স্ট্রাকচার করে লিখেছি, প্রথমটা এইভাবে স্ট্রাকচার করে লিখেছি। এই যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখানো হয়েছে, এটা হচ্ছে ড্যাশ ফর্মুলা। ড্যাশ ফর্মুলা মানে প্রত্যেকটা বন্ডকে ড্যাশের মতো করে দেখাচ্ছি। এই ড্যাশ ফর্মুলাতে আগে একটু বুঝে নেব, তার পরবর্তী উদাহরণ থেকে আমরা সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবো। আগে আমরা ডিটেলসে দেখি। আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বনের অক্সিডেশন নাম্বারগুলো বের করতে হবে। হাইড্রোজেন অক্সিজেন আমরা আগের দিনই যে নিয়ম পড়েছি সেখান থেকেই আমরা জানি। হাইড্রোজেনের কত হয় সবাই জানো, +1 হয়। প্রত্যেকটা হাইড্রোজেন +1। দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন আমি +1 দিয়ে দিচ্ছি। পরীক্ষার সময় আমরা দিতেও পারো, নাও দিতে পারো, মনে মনে রাখলে হবে। প্রথম উদাহরণ বলে বোঝাচ্ছি। আর অক্সিজেন -2 হয়, অক্সিজেনের মাথায় -2 দিলাম। এবার প্রত্যেকটা কার্বন ক্যালকুলেট করতে হবে, ভালো করে বুঝবে এখানটা। প্রত্যেকটা কার্বন, ধরো প্রথম কার্বন একদম লেফটের কার্বন, রেড হয়ে গেল, ওই লেফট কার্বনটা দেখো, ওর সারাউন্ডিংটা লক্ষ্য করো। সারাউন্ডিংয়ে 3টে হাইড্রোজেনে +3। ওই কার্বনের ডান দিকে আছে কার্বন, ডান দিকে যেহেতু কার্বন কার্বন বন্ড, ওদের থেকে কোনো চার্জ আসবে না, কারণ একটু আগে পড়েছি কার্বন কার্বন বন্ড হলো নন পোলার, শূন্য হয়। তার মানে এই কার্বনটাও, প্রথম কার্বনটাও শূন্য, দ্বিতীয়টাও শূন্য, তৃতীয় কার্বনও শূন্য। কিন্তু প্রথম কার্বনের দেখো বাঁ দিকে যে রেড কালার দেখছো কার্বনটা, ওর দেখো তিন দিকে 3টে হাইড্রোজেন +3কে নিয়েও শূন্য। ওর উপর +3 3টে বার্ডেন আছে, বোঝা আছে, তাকে নিয়েও শূন্য হয়েছে। তাহলে ওকে কত দিলে শূন্য হবে? নিশ্চয়ই -3 দিতে হবে, তবেই শূন্য হবে। ওই জন্য -3 ওই কার্বনটা হবে অক্সিডেশন নাম্বার। বোঝা গেল? দ্বিতীয় কার্বনে আসছে। দ্বিতীয় কার্বনে দেখো দুদিকে কার্বন আছে, তাহলে ওগুলো সেম অ্যাটম, তাহলে ওখান থেকে জিরো জিরো আসবে, নন পোলার। উপরে অক্সিজেন আছে, অক্সিজেনের -2, তাহলে -2কে জিরো করতে হবে।
-2 বোঝা নিয়েও 0, তার মানে নিশ্চয়ই কার্বনটা +2 হবে, তাহলে মিডিল কার্বন +2। আবার লাস্টের কার্বন একইভাবে প্রথম কার্বনের মতো, 3 দিকে 3টে +3 +1 করে +3, তাকে নিয়েও 0 হবে, তার মানে অবভিয়াসলি ওকে -3 হতে হবে। তাহলে দেখো পুরো বোঝা গেল কিনা, -3 +2 -3, ইন্ডিভিজুয়াল কার্বনের কিন্তু আলাদা। এবার আগের দিনে যা শিখেছিলাম তার মতো যদি করো, সেখানে কি শিখেছিলাম, সেখানে শিখেছিলাম যে প্রত্যেকটা কার্বনের সেম, অ্যাকচুয়ালি যদি প্রত্যেকটা আলাদা হয় এখানে তুমি যদি সেম ধরো তখন তাকে গড় বলা হয়, অ্যাভারেজ ভ্যালু বলা হয়, সেরকমও করা যাবে, কিন্তু সেটা অ্যাভারেজ চাইলে করবে, কিন্তু ইন্ডিভিজুয়াল কার্বন বললে কিন্তু এইরকম। আগের দিনও ক্লাসে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে প্রত্যেকটা কার্বন বা প্রত্যেকটা অ্যাটম বের করতে গেলে কী করে হবে, এইভাবে প্রত্যেকটা অ্যাটম অ্যাভারেজ ভ্যালু চাও, এখানে অ্যাভারেজ করে দাও, 3টে বের করেছো আলাদা করে, যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করে দাও, দেখবে -4/3 ভ্যালু আসবে। আর যদি বলো 3টেকেই এক্স ধরে করবো, হ্যাঁ তাতেও একই আসবে, -4/3 আসবে। তাহলে কখন কোনটা করবো না, যখন ইন্ডিভিজুয়াল কার্বন স্ট্রাকচার থেকে বলে দেবে তখনই তোমাকে ইন্ডিভিজুয়াল করতে হবে, আর কিছু না বলে দিলে অ্যাভারেজ চাইলে তখন সিম্পল 3টেকেই এক্স ধরে নিয়ে করবো, যেমন নিয়মে করি। বোঝা গেল? তাহলে আরও উদাহরণ দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবে। 2 নম্বর উদাহরণে আসছি আমরা। 2 নম্বর উদাহরণ হচ্ছে ডাই ইথাইল ইথার C2H5 ও C2H5, এরকম গোছানো থাকলে আমরা করবো না, ওর স্ট্রাকচারটা দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। ভেঙে লিখলাম CH3 CH2O CH2 CH3, কার্বন কার্বন বন্ড নন পোলার, কিন্তু কার্বন অক্সিজেন বন্ড আছে ওগুলো কিন্তু নন পোলার নয়, কার্বন অক্সিজেন বন্ডের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। প্রথম কার্বনটা হিসেব করি, CH3 3টে হাইড্রোজেনকে নিয়ে +3, তাহলে ওটা -3, কী করে হলো বুঝে নাও আবার, 3টে হাইড্রোজেন +3, তাহলে তোকে 0 করতে হবে, -3 দিলে 0 হবে। দ্বিতীয় কার্বনে আসবো, দ্বিতীয় কার্বনটা একটু সাবধানে করবে, দ্বিতীয় কার্বনে কিন্তু দুটো হাইড্রোজেন আছে +2, কিন্তু ডান দিকে অক্সিজেন আছে, ওখান থেকে কিন্তু 0 আসবে না। অক্সিজেনের কীরকম হয়, অক্সিজেনের -2, সেই -2 এখন দুদিকে দেখো -1 করে ভাগ হলো, কেন ভাগ হবে, কারণ ওই অক্সিজেন বাঁ দিকের কার্বনের সঙ্গে একটা বন্ড করেছে, ডান দিকের কার্বনের সঙ্গে একটা বন্ড করেছে, ফলে ওর -2টা দুদিকে -1 করে ভাগ হয়ে যাবে। এবার তুমি সেকেন্ড কার্বনটা হিসেব করো, সেকেন্ড কার্বনের দুটো হাইড্রোজেনের +2, সেকেন্ড কার্বনের বাঁ দিক থেকে কিছু আসবে না, ডান দিক থেকে আসবে কিন্তু -1 নেবে অক্সিজেনের, তাহলে +2 আর -1 থাকলো কত, +1, অথচ ওই কার্বনটাকে 0 হতে হবে, তাহলে অবভিয়াসলি ওটা -1 হবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো ভালো করে, এখানটা কিন্তু বোঝার আছে, অক্সিজেন থাকলে অর্থাৎ অন্য কোনো অ্যাটমের সঙ্গে বন্ড থাকলে যাদের তড়িৎ ঋণাত্মকতা আলাদা, তাহলে কিন্তু 0 ধরবে না। একইভাবে পরের কার্বনে আসছি, পরের কার্বন দেখো, ওই কার্বনে দুটো হাইড্রোজেন +2, বাঁ দিক থেকে -1 এলো, তাহলে থাকলো +1, তাহলে কত হলেও 0 হবে, -1 হলে 0 হবে, ওই জন্য ওই কার্বনটা -1 হলো। অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে বলে একটু তোমাদেরকে আলাদা করে ভাবতে হবে। এবার অক্সিজেন মানে কি, এখানে ধরো সিঙ্গেল বন্ডেড অক্সিজেন বলে -1, যদি অক্সিজেন ওর সঙ্গে ডাবল বন্ডেড থাকতো অবভিয়াসলি -2 নিতাম, সিঙ্গেল বন্ডেড বলেই -1, তাহলে এখান থেকে একটা রেজাল্ট তোমরা মনে রাখবে, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন মিনস -1, ডাবল বন্ডেড অক্সিজেন মানে -2। লাস্ট কার্বনটাতে আসছি, 3টে হাইড্রোজেন +3, তাহলে -3 দিলেই ও শূন্য হয়ে যাবে। প্রত্যেকটা কার্বন শূন্য সেটা মনে রাখবে, ওই জন্যই আমরা সেইভাবে হিসেব করছি ওখানে। ক্লিয়ার হলো উদাহরণগুলো? তারপরের উদাহরণে আসছি। পরের উদাহরণ দেখো, পরের উদাহরণ হচ্ছে CH3COO C2H5, এটার নাম আমরা জানি ইথাইল অ্যাসিটেট। গোছানো আছে, স্ট্রাকচারে যাই, গঠনে যাই, গঠন হলে এগুলো পারা যাবে না। এর গঠন হচ্ছে এইরকম। প্রশ্ন হতে পারে এই গঠন আমরা কি করে জানবো, গঠনগুলো অর্গানিক পড়তে পড়তেও গঠন শিখে যাবে, প্রত্যেকটা গঠন তোমাদের জানতে হবে। তাহলে যেভাবে দেখানো আছে এবার স্টার্ট করো, বাঁ দিক থেকে আমরা স্টার্ট করি। প্রথম কার্বন, প্রথম কার্বনে 3টে হাইড্রোজেন +3, তাহলে -3 হয়ে গেল। পরের কার্বন, সেকেন্ড কার্বনটা খুব ইন্টারেস্টিং, সেকেন্ড কার্বনটা ভালো করে লক্ষ্য করো। সেকেন্ড কার্বনে অ্যাকচুয়ালি ডাবল বন্ডেড ও আছে, সিঙ্গেল বন্ড ও আছে। ডাবল বন্ডেড ও মানে ওখানটা -2 ওটা, আবার এখানে সিঙ্গেল বন্ডেড ও, এখানে সিঙ্গেল বন্ডেড ও মানে কি -1 করে দুটো অক্সিজেন ভাগ হয়ে গেছে, তার মানে এখানে -1 ওখানে -1 ভাগ হয়ে গেল। তাহলে এবার সেকেন্ড কার্বনটা হিসাব করে নাও তোমরা, ওপর থেকে এলো -2, ডান দিক থেকে এলো -1, তাহলে কত হলো -3, ওকে 0 হতে হবে কার্বনটাকে, তাহলে কত হবে +3। ক্যালকুলেশন করে নাও, মেন্টাল ক্যালকুলেশন করবে, কোনো খাতা কলমে লেখার কিছু নেই এগুলো। আগের দিন যেমন এক্স ধরে করতে, আজকে এক্স ধরে করতে পারবে না, এগুলো সব এইভাবে করতে হবে। নেক্সট কার্বনটাতে আসছি, ওই কার্বনটা থেকে যে দুটো হাইড্রোজেন আছে +2, আর বাঁ দিক থেকে এলো -1, অক্সিজেনের জন্য যে কন্ট্রিবিউশন -1, তাহলে ব্যালেন্স হয়ে থাকলো +1, অতএব -1 দিলে শূন্য। এবার বলবো ডান দিক থেকে আসবে না, ডান দিক থেকে তো আসবে না, ডান দিকে কার্বন কার্বন বন্ড, কার্বন কার্বন বন্ড মানে একই অ্যাটমের বন্ড হলে সেখান থেকে 0 আসে।
পরের লাস্ট কার্বনটাতে আসছে একদম দেখো, 3টে হাইড্রোজেন +3 -3 দিলেই কমপ্লিট হয়ে গেল। তাহলে ভালো করে দেখো কিভাবে হচ্ছে, ক্যালকুলেশনকে বুঝে নিচ্ছ, পুরোটা মেন্টাল ক্যালকুলেশন করে করে বেরিয়ে যাবে। খুব সহজ ব্যাপার, বুঝতে পেরেছো? আরও কয়েকটা উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো। নেক্সট এক্সাম্পলে আসছি, টেট্রাথায়োনেট আয়ন S4O6 2-, টেট্রাথায়োনেট। স্বাভাবিক মনে হবে তো গঠন জানি না, হ্যাঁ গঠন জানতেই হবে, গঠনগুলো তোমরা শিখে যাবে আস্তে আস্তে, 11 উঠছে ধীরে ধীরে সমস্ত গঠন জেনে যাবে। তাহলে এর গঠনটা আমরা দেখি। 4খানা সালফার সিঙ্গেল বন্ড দিয়ে আছে, ডাবল বন্ড ও আর একটা সিঙ্গেল বন্ড O-, টেট্রাথায়োনেস S4O6 2-, টেট্রাথায়োনেট আয়ন। প্রথম সালফারটা আমরা ক্যালকুলেট করবো, ভালো করে দেখো। অক্সিজেন তো -2, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন থাকলে -1, আর সালফার সালফার বন্ড ওগুলো কিন্তু নন পোলার, ওখান থেকে 0। তাহলে প্রথম সালফারটা বাঁ দিকের প্রথম সালফার যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে দেখো, দুটো অক্সিজেন -2 -2, তাহলে কত হলো -4, আর বাঁ দিকে একটা অক্সিজেন আছে কিন্তু সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, তাহলে ওখান থেকে -1 আসবে, তাহলে -2 -2 -4, বাঁ দিক থেকে এলো -1, তাহলে -5। কত দিলে 0 হবে সালফার? +5 দিলে, ওই জন্য দেখো +5 হলো। পরের মিডিলে দুটো সালফার লক্ষ্য করো ভালো করে, ওরা কার সাথে যুক্ত আছে? সবই সালফারের সঙ্গে যুক্ত আছে, অন্য কোনো অ্যাটমের সঙ্গে যুক্ত নেই। সেম অ্যাটম যুক্ত থাকলে তড়িৎদ্বিনাত্মকতা সেম, তাহলে ওটা নন পোলার হয়, তাহলে ওই দুটো সালফারের কোনো কন্ট্রিবিউশন, সব 0 হবে ভ্যালুগুলো। তাহলে সেকেন্ড সালফার 0, থার্ড সালফার 0, কেন? অন্য কোনো অ্যাটমের সঙ্গে যুক্ত নেই বলেছি, একই তড়িৎদ্বিনাত্মকতা যুক্ত পরমাণু যুক্ত থাকলে 0 হয়, ওই জন্য দেখো দুটোই 0 হয়েছে। আবার পরের সালফার আসছে, পরের সালফারটা কি হবে? লাস্টের সালফার প্রথমটারই মতো হবে, দুটো অক্সিজেন -2 -2 -4, আর ডান দিকে একটা অক্সিজেন -1 এর আছে, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, তাহলে -5 +5 দিলে তাহলে 0 হবে। দেখো +5 দিলাম। এবার তুমি যদি এখানে 4টে সালফারের ভ্যালু বের করো, গড় ভ্যালু, হ্যাঁ গড় করবে। 4টে সালফারের কত হচ্ছে? যোগ করলে +10, +10/4 করবে, 2.5 হবে। সেটা তোমরা করতেই পারো, একই ব্যাপার। কিন্তু ইন্ডিভিজুয়াল যখন চাইবে তখন কিন্তু এইভাবেই করবে, অন্য কোনোভাবে করা যাবে। ইন্ডিভিজুয়াল সালফার, ইন্ডিভিজুয়াল বুঝবে কী করে? কোশ্চেনেই লেখা থাকবে যে সমস্ত সালফার বা প্রতিটি সালফারের বা স্ট্রাকচার দিয়ে সালফারগুলোর মাথায় স্টার বা কোনো কিছু দিয়ে বলা হবে এদের অক্সিডেশন নাম্বার বের করো, অতএব প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে এইভাবে, এগুলো স্ট্রাকচার দিয়েই পড়ে সাধারণত। পরের উদাহরণে আসছি, আরও একটা উদাহরণ দেখে নেই। বিভিন্ন ধরনের উদাহরণগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়, বুঝতে সুবিধা হয়, সেই জন্যই সবগুলো দেখানো হয়েছে। মন দিয়ে একটু শোনো, প্রত্যেকটাই বুঝতে পারবে। C5O2, এটা কার্বনের একটা অক্সাইড, লেস স্টেবল খুব অক্সাইড। আমরা হয়তো এরকম অক্সাইড দেখিনি কখন, আমরা কার্বন মনোক্সাইড জানি, কার্বন ডাইঅক্সাইড জানি, এরকম অক্সাইড আমরা খুব একটা দেখি না, খুব কম স্থায়ী এটা অক্সাইড। এর স্ট্রাকচার জানতে হবে, নাহলে হবে না। গঠনে যাই, এর গঠনটা এইরকম, 5টা কার্বন এরকম ডাবল বন্ড দিয়েছে, লাস্টে দুটো এরকম ডাবল বন্ড ও আছে। তাহলে প্রথম কার্বনে চলে যাই, প্রথম কার্বন বাঁ দিকে আছে -2 অক্সিজেন, ডাবল বন্ডেড বলেই। আবার ডান দিকে কি আছে? কার্বন, তাহলে ওখান থেকে কিছু আসবে না, 0। তাহলে বাঁ দিকে -2, ওকে 0 করতে হবে, তাহলে -2কে 0 করতে হলে কি হবে? +2 দিতে হবে। পরের 4টে কার্বনের মধ্যে 3টে কার্বন দেখো, অর্থাৎ মিডিলে 3টে কার্বন কীভাবে বুঝতে পেরে গেছো সবে অলরেডি, আগের মতো ক্যালকুলেশন, যে সেম অ্যাটম বন্ড থাকলে কি হয়? নন পোলার বন্ড, তাহলে প্রতিটা কার্বন কি হয়ে যাবে? 0 0 হবে, ওটা 0, তারপরেরটাও 0 হবে, তারপরেরটাও 0 হবে। কেন? ওদের তো নন পোলার বন্ড, কোনো চার্জ জেনারেট হবে না, কারণ সবই কার্বন। আবার পরেরটা দেখো, লাস্টের কার্বন, আবার ওখানে অক্সিজেনটা হিসেব করে নিই আগে, অক্সিজেনটা -2, তাহলে ওকে 0 করতে হবে, তাহলে অবভিয়াসলি +2 দেবো, +2 দিলেই 0 হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, এগুলোও তোমাদেরকে আমি বাড়ির কাজে দিয়ে দেবো, সেগুলো তোমরা করে রাখবে। নেক্সট আমরা আসছি, পরের একটা টপিকস রয়েছে, পরের টপিক্সে আসছি। এই টপিক্সটা হচ্ছে অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অক্সিডাইজ সাবস্টেন্স, রিডিউস সাবস্টেন্স সম্পর্কে একটু জেনে নাও। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকলে, রাসায়নিক বিক্রিয়া মানে সেগুলো সবই জারণ বিজারণ বিক্রিয়া হবে। সেই জারণ বিজারণ বিক্রিয়াতে কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ, কোনটা জারিত পদার্থ, কোনটা বিজারিত পদার্থ, এগুলো সম্পর্কে একটু জানবো, কারণ এগুলো বিভিন্ন বিক্রিয়াতেও কাজে লাগে। প্রথমে দেখো কিছু নোট আকারে লিখে দিয়েছি, এটা ভালো করে পড়বে, খাতায় লিখেও নেবে। দ্য সাবস্টেন্স হুইচ অক্সিডাইজেস আদার অ্যান্ড ইটসেলফ গেট রিডিউসড, তার মানে যে পদার্থ অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হয়, তাকে বলা হয় অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট, বাংলায় জারক পদার্থ বলা হয়। 2 নম্বরে আছে বিজারক পদার্থ কাকে বলে? বিজারক পদার্থ মানে অপরকে বিজারিত করবে। দ্য সাবস্টেন্স হুইচ রিডিউসেস আদার অ্যান্ড ইটসেলফ গেট অক্সিডাইজড। রিডাক্টেন্ট বিজারক বা বিজারক বলা হয়, রিডিউসিং এজেন্ট বলা হয়। 3 নম্বরে আছে জারিত পদার্থ কাকে বলে, বিজারিত পদার্থ কাকে বলে, এবং 3 4-এ আছে জারণের ফলে যে পদার্থ উৎপন্ন হয়
দ্য সাবস্টেন্স প্রডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ অক্সিডেশন। 4 নম্বরে একই রকম, দ্য সাবস্টেন্স প্রডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ রিডাকশন। 5-6 কি লেখা আছে? 5-6 একটু বলা হয়েছে জারণ সংখ্যা যদি কোনো বিক্রিয়া বেড়ে যায় কোনো পরমাণু, তাকে আমরা জারণ বলবো। খুব স্বাভাবিক, সংখ্যাটার নাম জারণ সংখ্যা। ইনক্রিজ হলে অক্সিডেশন, যদি ডিক্রিজ হয়ে যায়, কমে যায়, তখন সেটাকে আমরা বলবো রিডাকশান। এই নলেজটুকুর উপর ভিত্তি করে আমরা পরের একটা উদাহরণ দেখব যে কিভাবে জারক বিজারক এগুলো বের করতে। এটা ভালো করে আগে বুঝে নেবে, এটা বুঝে নেওয়ার পর কিন্তু ওগুলো করতে পারবে। ঠিক আছে, আমরা তাহলে উদাহরণটা দেখি। উদাহরণে দেখো, যে উদাহরণটা নিয়েছি আমরা, স্ট্যানাস ক্লোরাইড তার সাথে FeCl3 বিক্রিয়া হয়েছে, ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে SnCl4 আর ফেরাস ক্লোরাইড হয়েছে। তাহলে এবার আমরা দেখি কে জারিত হচ্ছে বিজারিত হচ্ছে। আমরা জারণ সংখ্যা দিয়ে ব্যাপারটাকে বুঝবো, অন্য কোনোভাবে না। অন্যভাবেও বোঝা যায় কিন্তু করবো না, জারণ সংখ্যা সাহায্যে জারণ সংখ্যাগুলো বের করি। SnCl2 3 +2, কেন? দুটো ক্লোরিন -2, ওই জন্য +2। ফেরিক ক্লোরাইড আছে, SnCl4 আছে, FeCl2। তাহলে SnCl4টাকে করে নিই। তাহলে 4টে ক্লোরিন -1 করে 4 -4, তাহলে +4 হবে। তাহলে এবার -2 থেকে +4, জারণ সংখ্যা বেড়েছে, তাহলে জারণ বলবো, অক্সিডেশন লিখে দিয়েছি। তেমনি একইভাবে পরেরটা ক্যালকুলেশন করি। FeCl3তে 3টে ক্লোরিন -3, তাহলে +3। ফেরাস ক্লোরাইডেও তাই, এখানে দুটো ক্লোরিন আছে, -2 হবে, +2 দিলে 0 হবে। তাহলে এখানে ওটা +3 থেকে +2, দেখো এখানে কিন্তু কমে গেল। বিক্রিয়ার ব্যালেন্স করা নেই, ব্যালেন্স লাগবেও না এইসব ক্ষেত্রে। তাহলে রিডাকশান হলো, তাহলে বুঝে নিয়েছো। তাহলে দেখো কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশান আগে ভালো করে বুঝে নাও। SnCl2 অক্সিডাইজ হচ্ছে, SnCl2 জারিত হচ্ছে, এটাকে বোঝো। ফেরিক ক্লোরাইড বিজারিত হচ্ছে। এবার আগে ডেফিনেশন পড়েছিলাম, যে পদার্থ নিজে জারিত হয় তার মানে সে অপরকে বিজারিত করবে, তার মানে সে বিজারক পদার্থ হবে। তেমনি একইভাবে যে পদার্থ নিজে বিজারিত হয়, রিডিউসড হয়, সে অপরকে জারিত করবে। তাহলে এখানে জারক বিজারক কী করে হবে বুঝে নাও। তাহলে জারক পদার্থতে আসছি, জারক পদার্থ কী হবে? অক্সিডেন্ট। দেখো FeCl3, কেন? FeCl3 নিজে দেখো বিজারিত হয়েছে, দিয়ে ফেরাস ক্লোরাইডে গেছে। তাহলে ওর যদি নিজে বিজারিত হয়, অপরকে জারিত করেছে, ওই জন্য ওকে অক্সিডেন্ট বলবো, জারক বলবো। রিডাক্টেন্ট, রিডাক্টেন্ট মানে কি? যে অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। দেখো SnCl2 নিজে জারিত হয়েছে, ফেরিক ক্লোরাইডকেও তো আমরা বিজারিত করেছি, সেই জন্য ওটা রিডাক্টেন্ট, ওই জন্য SnCl2 রিডাক্টেন্ট। এবার জারিত বিজারিত পদার্থ, দুটো পদার্থ বাঁ দিকে রয়েছে সমীকরণ, আর দুটো ডান দিকে থাকবে। জারণের ফলে উৎপন্ন, দেখো জারণ প্রক্রিয়াটা দেখে নাও, SnCl2 জারিত হয়ে SnCl4 গেছে, তার মানে জারিত পদার্থ হচ্ছে SnCl4 অক্সিডাইজ সাবস্টেন্স। আর বিজারিত হয়ে কোনটা উৎপন্ন হচ্ছে? বিজারিত হয়ে উৎপন্ন হচ্ছে FeCl2, তাহলে রিডিউস সাবস্টেন্স হবে FeCl2। এইরকম করে অনেকগুলো বিক্রিয়া দেওয়া হবে, সেগুলো বাড়িতে সমস্ত কাজ এগুলো করে রাখবে। এগুলো খুব সোজা জিনিস, একদম একটু বুঝলেই জারণ বিজারণ ধারণা। সমস্তটা কিন্তু জারণ সংখ্যার সাহায্যে বোঝানো হচ্ছে, অন্য কোনোভাবে করবে না। এবার HWগুলো দেখে নাও, অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এগুলো বাড়িতে আগের মতো সমস্ত সলভ করে রাখবে। অক্সিডেশন নাম্বার বের করতে বলেছি, আন্ডারলাইন অ্যাটমস সব আন্ডারলাইন করে দেওয়া আছে, স্ট্রাকচার ফর্মে দেওয়া হয়েছে, ওইভাবেই সমস্তগুলো অক্সিডেশন নাম্বার বের করবে। তারপরে আরেকটা সেট দিচ্ছে হোমওয়ার্ক, সেট 2, যেটা অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অক্সিডাইজড সাবস্টেন্স, রিডিউসড সাবস্টেন্স, এগুলোর আমরা বের করব। প্রত্যেক 10টা বিক্রিয়া দিয়েছি, প্রত্যেকটা এরকম করে আলাদা করে বের করে কমপ্লিট করে রাখবে কাজগুলো।